তো শুভ সকাল বন্ধুরা। কালকে আর কন্টিনিউ করতে পারিনি, ওই জন্য আজকে একবারে সকালবেলায় হাঁটাহাঁটি আবার সব কিছু মোটামুটি বাজার দোকান করে নিয়ে চলে এসেছি। আর আজকে একটু পুজো করলাম। আজকে তো গণেশ চতুর্থী, গণেশ পুজো, তো একটু বিশেষ কিছুই করতে পারিনি। একটু গণেশের প্রিয় লাড্ডু এনে দিলাম। তো চলুন একটু দেখিয়ে নিই কেমন আছেন সবাই, কেমন পুজো করছেন। গণেশ পুজো দেখতে চাই, ভিডিও করবেন আর শেয়ার করবেন। চলুন তাহলে আমার পুজোটা একটু কেমন করলাম দেখে নিন। প্রথমে গোপু সোনাকে দিয়ে শুরু করছি। আমার গোপু সোনা বসে আছে, আর গোপু সোনাকেও দিয়ে দিয়েছি ফল মিষ্টি। ঘুম থেকে উঠিয়ে রাধারানী, শিব বাবা জীবন, শিব ঠাকুর, তারপরে হচ্ছে সরস্বতীকে আজ এখানে নিয়ে এলাম। শুনছি নাকি এই দিকে মুখ করে গণেশকে রাখতে হয়, ওই জন্য মেয়েই বললো, শুনছি মানে মেয়েই বললো আর কি। তো সেই জন্য এইদিকে রাখলাম, আর সরস্বতীকে এইদিকে এনে রাখলাম। আর এইদিকে আমাদের ঠাকুর, ঠাকুর রেখেছি। আর এই যে আমার গণেশ বাবা জীবনের প্রিয় লাড্ডু, গণেশ বাবা জীবনকে দিয়েছি। যতটুকু পারলাম, যেমন করে পারলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলুন এবার ওদিকে যাই, মা সবজি কাটছে, আর সবজি কেটে দেখি কি হয়। চলুন যাই। তো সকালবেলায় উঠে না একটু হয়ে যায়, ভালো লাগে। একদিন ক্লান্ত হয়ে যায়। কেন হয়ে গেলাম ক্লান্তটা বলি। অনেক কাজ আছে সারাদিন, এখন একটু কথা বলে নিই, তারপরে যদি পারি তো শেয়ার করব, আর না হলে ওই হেঁটে আসি ঠিকই, কিন্তু হেঁটে আসার পরে ওই যে আবার একটু বাজার আনতে যেতে হয়, থাকে অল্প স্বল্প কিছু তো আনতেই হয়, ঠাকুরের জন্য বলুন, আমাদের জন্য বলুন, সব কিছুর জন্যই আনতে হয়। তো সেই জন্য চলে গিয়েছিলাম, ভাবলাম নিয়ে চলে আসি। আর এই ঘরের বিছানা টিছানাগুলো পড়ে আছে ওই রকমই, ঘরটা পরিষ্কার করব ভালোভাবে। তারপরে পরিষ্কার করার পরে ভাবছি এই সব যত কিছু আছে আর কি, ওই সোফার কভার, তারপরে বিছানার চাদর, এগুলো সব কিছু পরিষ্কার করে মানে কাচাকাচি করব, এইটাই ভেবে রেখেছি। তো খারাপ লাগছে সব কিছুর মধ্যেই, যেন একটু কেমন খারাপ লাগা চলছে, ভালো লাগছে না কেন। আমরা জানি, সবাই জানি, তিলোত্তমার জন্যই সবসময় মনটা পড়ে আছে ওইদিকেই, আর মনে হচ্ছে কি বিচার হয়, কে সামনে আসে। তো ব্যাপারটা অনেক মানে হয়ে গেছে, জটিল হয়ে গেছে। এখন ওই সন্দীপ ঘোষের আবার নতুন বাড়ি বেরিয়ে গেল, তার বউ করছে, দাবি করছে সে নাকি দোষী নয়। তো কোন অ্যাঙ্গেল থেকে যে বলছে দোষী নয়, মানুষের মুখের কথা তো, যেগুলো বলতে কোনো ট্যাক্স লাগে না, যা হোক মুখে এলো বলে দিলাম, এরকম ব্যাপার হয়ে গিয়েছে অনেক দিনই এরকম চলছে। তো কোন অ্যাঙ্গেল থেকে যে বলছে যে উনি দোষী নন। হ্যাঁ, এটা যে খুন করা বা রেপ করা এই ব্যাপারগুলোতে দোষী নয় না, ওইটাতে দোষী নয়, ধরা তো পড়েছে এখন মানে অন্য দিক থেকে, কারচুপি, টাকা চুরি, আর টাকা 2 নম্বরি, এইসবের ব্যাপারে ধরা পড়েছে, তো আর অন্য কিছুতে ধরা পড়েনি। আর এতদিন সময় লেগে গেল, আজ 1 মাস হতে যাচ্ছে। সেদিনই 5 তারিখে বেরিয়ে যাওয়ার কথা ছিল, আর প্রধান বিচারপতি হঠাৎ করে শরীর খারাপ বলে উনি বন্ধ করে দিলেন সেদিনের, মানে কোর্ট যে বেঞ্চ বসে সেইটা বন্ধ করে দিলেন। তো এর থেকে কি আমরা সত্যি কেউ কি কিছু বুঝতে পারছি না? সবটাই কিন্তু বুঝতে পারছি যে এখানে শাসক দলের হাত মানে 99%। আচ্ছা বলুন তো, যারা দোষ করেছে, যারা দোষী, তারা তো ঘুরে বেড়াচ্ছে, আর তারা সুন্দরভাবে ঘুরছে, তাদের ধরাও যাচ্ছে না। পরবর্তীকালে যদি কোনো রকম অ্যাকশন না নেওয়া হয় ওদের বিরুদ্ধে, তাহলে তো এই অত্যাচার, অন্যায়, এগুলো তো বেড়েই চলবে। কালকে আর একটা ভিডিও দেখলাম, যথারীতি অবাক লাগছে। মানে অনেক কথাই ভেতরে থাকে, আপনাদের ভিডিওর সামনে হয়তো বলতে পারি না বা বলা হয়ে ওঠে না আমার। যেমন একটা জিনিস দেখলাম, ওই ভাইবা নেওয়ার সময় ছেলেদের ভাইভাতে 5 মিনিটও লাগে না, যায় চলে আসে বেরিয়ে। আর মেয়েদের ভাইভার সময় কি ব্যাপার, 25-30 মিনিটের ভাইভা হয়। মানে অবাক, পুরো ছাত্রছাত্রীরা সবাই পাগলের মতন চিৎকার করছে। আর ওই স্টাফ রুম ওনাদের, যারা টিচার মানে যারা ক্লাস নেন,
তাদেরকে সম্পূর্ণভাবে ঘিরে দিয়ে ধরে নিয়েছে। আর একজনকেই শুধু বলছেন, আর সে কিন্তু প্রোটেস্ট করার জন্য উঠে দাঁড়িয়ে পড়েছেন, মানে সেই দোষী। তাকে একবারে ডাইরেক্ট, প্রথমে তো বলতেই চাইছিল না মেয়েগুলো বলতেই চাইছিল না, তো ছেলেরা বলছে বল, ভয় কিসের, আমরা আছি তো, বল, তুই বল। তখন বলল যে যখন যাই ভাইবার জন্য রুমে ঢুকি, তখন প্রথম কথা থেকে শুরু হয়, তোমার বাড়িতে কে কে আছে, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমরা ভাই বোন, তোমার মা কি হাউসওয়াইফ, মানে ফ্যামিলির গল্প হয়, ভাইবাতে এইসব হয়। তারপরে বলছে তোমার বিভিন্ন বাজে বাজে কমেন্টস করে, যেগুলো মেয়েগুলো বলতে পারলো না এখনও। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে বলছে এমন কথা বলেছে যে তোমার ঠোঁটটা কেন শুকিয়ে গেছে। মানে আমরা কোন রাজ্যে বাস করছি, আমরা কি অরাজক দেশে বাস করছি, কোন জায়গায় আছি আমরা। তাকে বলছে ঠোঁটটা শুকিয়ে গেছে কেন, তোমার ঠোঁটটা শুকনো কেন, ভেজলিন নাকি পকেট থেকে বার করে তাকে অফার দেওয়া হচ্ছে, তুমি ভেজলিন লাগাও। তাহলে ছেলেমেয়েরা আমরা সত্যি ভাবতাম যে একটা ডাক্তার তৈরি করা, সত্যি এই এই জেনারেশানে বা যে কোনো জেনারেশানে একটা ডাক্তারি চান্স পাওয়া, তার জন্য যে আগে বা মানে ছেলেটা তো খাটেই বা মেয়েটা সেই পরিশ্রম করে সেই রকমভাবে যে ডাক্তারি পাবে সন্তানটা, তার মা বাবা সেই রকম হারে তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করে, আপ্রাণ ভাবে আমার ছেলেটা ডাক্তার হবে, আমার মেয়েটা ডাক্তার হবে। তো কিভাবে কোন লেভেলে তারা পরিশ্রম করলে একটা ডাক্তারি পরীক্ষায় চান্স পায় বলুন তো, আপনারাই বলুন। আমরা কি পারবো আমাদের ছেলে মেয়েকে যেমন খুশি ডাক্তার হ্যাঁ, আর একটা হয় টাকা দিয়ে বাইরে থেকে সার্টিফিকেট কিনে নিয়ে আসা হয়। তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, এই পশ্চিমবঙ্গে, এই রাজ্যে আমাদের একটা ডাক্তার তৈরি করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। মা বাবাকে তো করতে হয়, তার সঙ্গে পয়সা খরচ আছে, মা বাবাকে করতে হয়, ছেলে মেয়ের সন্তান তাদেরকেও করতে হয়। তারপরে কি হচ্ছে, যখন সে চান্স পাচ্ছে, পাওয়ার পরে যখন সে একটা কলেজে গিয়ে ভর্তি হচ্ছে, মেডিকেল কলেজে গিয়ে সেখানে কি পরিবেশ পাচ্ছে, আজ ভাবতে গেলে না অবাক লাগে, কষ্ট হচ্ছে যে ছেলে মেয়েগুলো ডাক্তার হওয়ার একটা স্বপ্ন, তাদের ছোটোবেলা থেকে একটা স্বপ্ন নিয়ে তারা বড় হয় যে আমরা ডাক্তার হব। তো ডাক্তার হতেও যখন হয়ে যাচ্ছে, হওয়ার পরে যখন তাদের 4-5 বছর ধরে একটা কোর্স থাকে, পড়াশুনো চলে, তখন প্রতি বছরই একটা করে পরীক্ষা হয়, আর ওরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে করে এগোতে থাকে। তখন তারা কি পরিস্থিতির মধ্যে পড়ে, মানে অবাক লাগছে, ভাবতে পারছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই প্রতিবাদটা না, ওরা যদি আরও আগে থেকে করতো, হয়তো তিলোত্তমাকে যেতে হতো না। অনেক কিছুই এটাই মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে যে অনেক কিছু তিলোত্তমা জানতে পেরে গিয়েছিল, যেটা ও হয়তো ওকে বিশ্বাস নেই, ও বলে দিবে, কিংবা ও মেনে নেয়নি ব্যাপারটাকে, সেই জন্যই ওকে এইভাবে নৃশংসভাবে ধর্ষণ আর হত্যা করা হলো, খুন করা হলো। আর সেটা পুরো প্ল্যান ছোকে, সেই জায়গাতে ওই যে একজনের নাম বেরিয়েছে, সন্দীপ ঘোষের বন্ধু, বলছে তার একবারে মানে ক্লোজ বন্ধু, কি নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, আমি দেখছিলাম, কালকেও দেখেছি রাত্রে। তো যাই হোক, সেও ধরা পড়েছে, তার একটা কি সঙ্গীতা, সন্দীপ সঙ্গীতা নাকি ওর বইয়ের নাম সঙ্গীতা, যাই হোক একটা ভিলা, সেখানে একটা 2 বিঘে জায়গার উপর তার বাড়ি, এইসব ব্যাপার, প্রচুর ব্যাপার চলে আসছে, মানে আস্তে আস্তে বেরোচ্ছে। আর সিবিআইরা অনেক চেষ্টাও করছে, যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। তবে কোর্ট আদালত সেখানেও মনে হচ্ছে 2 নম্বরই, না হলে যে এজলাস বসার কথা প্রধান বিচারপতি, যেখানে সেই দিনে রায় দেয়া, খামে করে নাম আসবে, সেই নামগুলো প্রকাশ করা হবে, সেই জায়গাতে তিনি অসুস্থ হয়ে গেলেন। এর আগেও শুনলাম একটা ঘটনায় নাকি উনি এরকম অসুস্থতা দেখিয়ে বন্ধ করে দিয়েছিলেন। তো আমাদের আবার সেই অপেক্ষার দিন আমাদের গুনতে হবে, আমাদের ধৈর্য ধরে রাখতে হবে। আর অভয়ের মা বাবাকে বলবো, মনটা শক্ত করুন, কি করবেন, হারিয়ে তো গিয়েছেই, তবে আমরা সবাই আছি আপনার পাশে। দেশ মানে এই পশ্চিমবাংলা নয়, সারা দেশ বিশ্ব আছে আপনার পাশে। আপনার হয়তো একটা খুব ভালো সুন্দর একটা স্বপ্ন নিয়ে মেয়েটা বড় হচ্ছিল, সেই স্বপ্ন চলে গেল, সেই সন্তান চলে গেল, কিন্তু আজকে বলবো, আজকের দিনে দাঁড়িয়ে আপনার পাশে সারা দেশবাসী আছে।
সারা বিশ্ব আছে, আপনি সেটুকু নিয়েই বেঁচে থাকুন। এর বেশি আজকে আর কিছু বলতে পারছি না। আসলে একটু ইমোশনাল হয়ে পড়ি তো, ওই জন্যে কথা বলতে বলতে অনেক কিছু কথা মাথার থেকে বেরিয়ে যায়, আপনাদেরকে বলা হয়ে ওঠে না। আর একটা ঘটনা নাকি ঘটেছে শুনলাম, একজন নাকি তার কর্মক্ষেত্র থেকে আসছিলেন, একটা বয়স্ক মানুষ তার বেস্টে হাত দেয় একবারে সামনাসামনি। এমনকি সেই পরিস্থিতিতে মেয়েটা তাকে ধরে, বয়স্ক, যথেষ্ট সে বয়স্ক, সেই মেয়েটা তাকে ধরে। কি অপরাধ চলছে, এই যে 1 মাসের মধ্যে কত জঘন্যতম অপরাধ চলছে, সে মেয়েটাকে তাকে ধরে ফেলে একটা স্টেশন চত্বরে। কিন্তু আমাদের এই পাবলিকদেরকে বলছি, তারা কি করেছে, অত চিৎকার করছে, অত বলছে, অত ডাকছে, চারিপাশে লোক দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু কেউ একজন আসেনি সাপোর্ট করার জন্য। খুব খারাপ লাগছিল কথাটা, খবরটা শোনার পরে না খুব খারাপ লাগলো যে আজকে যে যে মানে পাড়া প্রতিবেশী, দেশ বিদেশ সব মানুষ দাঁড়িয়ে গিয়েছে একটা প্রতিবাদের জন্য, তিলোত্তমাকে এইভাবে শেষ করার যে প্রতিবাদ, তার জন্য যে দাঁড়িয়ে গিয়েছিল, তো সেই দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে কেউ কি একজন ওই মেয়েটার পাশে যেতে পারলো না? তারপরে আর একটা কথা বলি, সেদিন কদিন আগেই তো আপনারা শুনেছেন হাওড়া একটা হসপিটালে একটা নাবালিকাকে ধরে তার সঙ্গে বাজে বিহেভ করা হয়েছে। তো এই দেশ আমাদের কবে যে ভালো পথে যাবে, সব প্রতিটা মানুষের মন মানসিকতা ভালো হবে, সেটাই এখন দেখার। আর চলুন, সঙ্গে থাকুন, আর কি বলবো, এটুকুই বলার জন্য মনটা ছটফট করছিল, ওই জন্য বললাম। এরপরে রান্না বান্না আছে, দেখি মা কি কাটাকাটি করে। মায়ের শরীরটা তো বেশ ভালো নেই, মায়ের শরীরটা বেশ ভালো নেই, বেশ না ভালোই নেই। তার ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানটা কিসের ছটা পড়ছে একটা, উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। মাজা হাঁড়ি থাকে তো, ওই জন্য ভাতের হাঁড়ি ছুঁয়ে পুজো করতে আসতে অসুবিধা নেই, একবারে ধুয়ে টুয়ে বসিয়ে দিয়ে চলে এসেছি। এদিকে পুজোটাও সেরে ফেললাম, স্নান তো হয়ে গিয়েছে, পুজো সেরে ফেলেছি। চলুন যাই এবার। ওই মাকে সব নামিয়ে দিয়েছিলাম, ছাতু, লেবু, না গুড়, সেই গুড় মেয়েটা কিনে দিয়ে গেছে, গুড় সব দিয়ে রেখে গিয়েছিলাম। আর রেখে দিয়ে মাকে দিলাম, মা তুমি বললাম তুমি গুলে নাও, খাও আর থাক, আমরাও খাবো, তুমি 1 মগ, সে আমাদের একটা মগ আছে, মগে করে গুলতে দিয়ে দিয়েছিলাম। তো চলুন এখন ওইটা খাই, ঠাকুরের প্রসাদ, অনেকক্ষণ পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদটা একটু তুলে নিই, দিয়ে যাই। বেশি বড় ভিডিও করতে ইচ্ছে করে না, কিন্তু তবুও হয়ে যায়, যখন কথা বলতে লাগি তখন বেশ ভালোই লাগে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন কিন্তু, এখনই ভাবছি তো শেষ করব না, দেখা যাক কি হয়। আর যে যেখান থেকে দেখছেন, নতুন যদি কেউ এসে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। চলুন সঙ্গে থাকুন। এই হচ্ছে বিখ্যাত ছাতু, আমাদের এই বাঁকুড়া পুরুলিয়ার যারা আছে তারা দেখতেই হবে, বুঝতেই পারবে। সকালে বেরিয়েছিলাম না হাঁটতে, তো হাঁটতে গেলাম যখন, তখন দেখছি কত 100 টাকা 100 টাকা 100 টাকা কেজি না, 100 টাকা শ। তা পরে আবার গেলাম, বললাম বাজার করতে যাব, তখন গিয়ে নিয়ে এলাম, তখন 60 টাকা শ হয়ে গেছে। 200 নিয়েছিলাম, ওইটা 200 না, একটু কম 200। এই যে ডালও হয়ে গেল, কচুর শাক, এদিকে কচুর শাকও করে নিচ্ছি। রান্নাবান্নাগুলো মা কেটে দিচ্ছে আর আমি করছি, আমারও অভ্যাস চলে যায় তো, এটা একটা অসুবিধা হয়, মা করে, আর এখন মা পাচ্ছে না, আমাকেই করতে হচ্ছে। তো খুব এনার্জি নিয়ে শুরু করছি। আর এই যে ও স্পেশাল হচ্ছে মাশরুমের ঝাল দিয়া, শসা আর কাঁচা লঙ্কা, ওই আমাদের এখানকার ছাতু ঝাল দিয়া, আর কি হলো উচ্ছে আলু সিদ্ধ, আর তো কি হয়েছে, হ্যাঁ মুগের ডাল। এত বড় একখানা দেখানো যাচ্ছে না, হাতটা এদিকে এত বড় একখানা ঝিঙে ছিল, সেই ঝিঙেটা দিয়ে মুগের ডাল হয়েছে। প্রসাদ খেলাম, ছাতু শরবত খেলাম, কিন্তু কি যে খেলাম জানি না, মাথা ধরে গেছে, কি করব খুঁজে পাচ্ছি না, মাথাটা ভারী হয়ে গেছে। আর চা তো দ্বিতীয়বার খাওয়া হয়নি, ওই জন্য আবার 1 কাপ চা নিয়ে চলে এসেছি। চাটা বসে বসে খেয়ে নিই, গরম করছে প্রচণ্ড।
তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা। আর হ্যাঁ, বলে দিই, যদি কেউ নতুন এসে থাকেন তাহলে আমার ভিডিওটাকে দেখছেন, ভিজিট করছেন আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে? লাইক কমেন্টস করবেন যদি ভালো লাগে, সবটাই যদি ভালো লাগে। তো টাটা সবাইকে।